কিশোরের বাকচ্ছ্বাস কানে যেতেই সুহাসিনী চমকে ফিরে তাকালো। ক্ষণিকের জন্য কিশোর হতবুদ্ধি হয়ে গিয়েছিল, কিন্তু পরক্ষণেই একবার নিজের অর্ধনগ্ন মূর্তির দিকে সৎরাস দৃষ্টিপাত করে বিমলাকে ছাড়িয়ে ঊর্ধ্বশ্বাসে সিঁড়ি দিয়ে পালিয়ে গেল। বিমলা নিজের ঘরে গিয়ে ভিজে থান ও সেমিজ বদলে এসে দেখল কিশোর শুষ্ক জামাকাপড় পরে আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছে। সে মুখ টিপে হেসে জিজ্ঞাসা করল, কি পালিয়ে এলে যে? কিশোর বলল, দেখো বৌদি, আজ রাত্রে কিন্তু খিচুড়ি রাঁধতে হবে। মসুর ডালের খিচুড়ি আর হাঁসের ডিম, আর কিছু নয়। বিমলা বলল, আচ্ছা খিচুড়ি না হয় হবে, কিন্তু অমন উটি কি পড়ি করে পালিয়ে এলে কেন সেটা তো আগে বলো। পালিয়ে আবার এলাম কখন? তোমার যেমন কথা, আমি তো আস্তে আস্তে নেমে এলাম। তাই বুঝি? ওর নাম আস্তে আস্তে নেমে আসা? আমি ভাই সেটা বুঝতে পারিনি, মনে করেছিলাম তুমি পালিয়ে এলে। কিশোর লজ্জিত মুখে বলল, আচ্ছা তুমি বলো বৌদি, লজ্জা হয় না? কি বেশে আমি ছিলাম বলো তো? শুধু একটা প্যান্টুলুন, ওই বেশে ভদ্রমহিলার কাছে ধরা পড়লে সংকোচ হয় না? কিন্তু আমিও তো একজন ভদ্রমহিলা, আমাকে দেখে তো একটু লজ্জা হলো না? হাত ধরে টানতে টানতে নিয়ে গেলে। হ্যাঁ, তুমি আবার ভদ্রমহিলা হলে কবে থেকে? তুমি তো বৌদি। বৌদির বুঝি ভদ্রমহিলা হতে নেই? না, বৌদি স্রেফ বৌদি। কিশোর নিজের মনে কিছুক্ষণ যেন গবেষণা করে হঠাৎ বলে উঠল, কি আশ্চর্য বৌদি, তুমি আজ বললে বলে খেয়াল হলো, কিন্তু তোমার কাছে যে সংকোচ করে সম্ভ্রম করে চলা দরকার, এ কখনো আমার মনেই হয়নি। একদিনের জন্য ভাবিনি যে তুমি আমার পর। তোমার কাছ থেকে সন্তর্পণে নিজেকে ঢেকে রাখা উচিত। আচ্ছা, কেন এমন হলো? আমি তো ভেবেচিন্তে কিছুই করিনি। বিমলা কথা বলতে পারল না, তার দুই চোখ সহসা জলে ভরে উঠল। কিশোর কতক নিজের মনেই বলতে লাগলো, আর তাই বা আশ্চর্য কেন? নিজের লোকের কাছে আবার লজ্জা সংকোচ কী করে? যারা পর, যাদের সঙ্গে শুধু মুখের আলাপ, তাদের জন্যই না এইসব। তোমাকে তো প্রথম দিন থেকেই পর বলে মনে করতে পারিনি। কি জানি কি করে মনে বসে গিয়েছে যে তুমি আমার নিতান্ত আপনার। আমার নিজের বড় দিদি বা ছোট বোন নেই, মাকেও ভালো করে মনে পড়ে না। কিন্তু তারা যদি থাকতেন, তাহলেও বোধ হয় তাদের তোমার চেয়ে বেশি আপনার বলে মনে করতে পারতাম না। এই বলেই একটা গভীর নিঃশ্বাস ত্যাগ করল। বিমলার চোখ দিয়ে ঝরঝর করে জল পড়তে লাগলো। সে বাষ্পরুদ্ধ কণ্ঠে বলল, ঠাকুরপো, লোক দেখানো কথা নয়, সত্যিই আমি তোমার দিদি, আমি তোমার ছোট বোন, তুমি আমার আপনার মায়ের পেটের ভাই। উফ, তোমাকে না পেলে যে আমি কি করতাম। বলেই নিজেকে আর সংবরণ করতে না পেরে বিমলা চোখ আবৃত করে দ্রুত পদে ঘর থেকে বেরিয়ে গেল। বিমলার অন্তরে নিগুড় আবেগকে এমন করে নাড়া দিয়ে জাগিয়ে তোলার ইচ্ছা কিশোরের ছিল না, এবং কেন যে তার মতো স্বভাবত চাপা লোক এতগুলো মনের অন্তরতম কথা ঝোঁকের মাথায় বলে ফেলল, তাও সে বুঝতে পারল না। কিন্তু আজ এই আকস্মিক বর্ষাগমে তার মনের মধ্যে কী একটা বিপর্যয় ঘটেছিল। তাই বিমলা স্নেহগত চোখের জল তাকে দুঃখ না দিয়ে যেন কানায় কানায় ভরিয়ে দিয়ে গেল। সে জানালা খুলে দিয়ে বাইরের দিকে তাকিয়ে পরিপূর্ণ হৃদয়ে ভাবতে লাগল, কি অদ্ভুত বস্তু এই নারীর হৃদয়। এর ভালোবাসার পরিধির মধ্যে আত্মোৎপর বিচারের এতটুকু স্থান নেই। ভগিনী রূপে, মাতৃরূপে, পত্নী রূপে যখনই সে ভালোবেসেছে, তখনই সম্ভব অসম্ভবের গণ্ডি ছাড়িয়ে শত বাধাবিঘ্ন মারিয়ে স্বচ্ছন্দে অবহেলায় চলে গিয়েছে। দেহ দিয়েছে, প্রাণ দিয়েছে, ইহকাল পরকাল দিয়েছে, তবু ভালোবাসার এক বিন্দু লাঘব করেনি। শৈশব থেকেই নারীর স্নেহ ভালোবাসা পাবার সুযোগ কিশোরের হয়নি, কিন্তু এতকাল এই অভাব সে ভালো করে অনুভব করতে পারত না। আজ তার পূর্ণ যৌবনে ভরা আকাঙ্ক্ষার দিনে কোথা থেকে এই একান্ত নিঃসম্পর্কীয়া রমণী এসে ভাই বলে তার পাশে দাঁড়িয়ে এবং ভগিনী অপরাজয়ের দাবি জানিয়ে দুটি অর্ধস্ফুট অবরুদ্ধ কথায় নিজের ভক্ষিত অন্তর উদ্ঘাটিত করিয়ে দেখে দিল। নিজের দিক থেকে কিশোর যে বিমলাকে পরম আত্মীয়র দৃষ্টিতে দেখেছে, তাকেও ছাপিয়ে ভাসিয়ে তার প্রতি বিমলার এই ব্যাকুল স্নেহের পরিচয় কিশোরের হৃদয়কে একেবারে প্লাবিত করে দিল।
পুলকিত রসাপ্লুত অন্তরে সে ভাবতে লাগলো, বৌদিদি তাকে এত ভালোবাসেন, ঠিক নিজের ভাইয়ের মতো। সেও তো তাকে আপন ভগিনীর মতোই দেখে, কিন্তু ওর তুল্য ভালোবাসা তার দ্বারা সম্ভব নয়। সমস্ত মন প্রাণ ঢেলে এমন করে ভালোবাসা পুরুষ তো দূরের কথা, একজন স্ত্রীলোকই বা পারে কী রূপে, কী গুণে। তার এই বৌদিদি একেবারে অদ্বিতীয়, কোথাও তার দোসর নেই। একটা নিঃশ্বাস ফেলে ভাবল, কি স্ত্রী তীর্থদা হারিয়েছে। কিশোরবাবু, আজ আর কোথাও বেরোবেন নাকি? তার চেয়ে আসুন না, এখানে বসে গল্প সল্প করা যাক। কিশোরের চিন্তার জাল ছিন্ন হয়ে গেল। সে ঘাড় ফিরিয়ে দেখল বিনয়কৃষ্ণবাবু নিজের বাড়ির জানালায় দাঁড়িয়ে কথা বলছেন। এই কয়েকদিনের মধ্যে তাদের সঙ্গে কিশোরের বেশ ঘনিষ্ঠতা হয়ে গিয়েছিল। বালকের মতো সরল বৃদ্ধটিকে সে মনে মনে বড় শ্রদ্ধা করতে আরম্ভ করেছিল। এতখানি পাণ্ডিত্যের সঙ্গে এতটা ছেলে মানুষই যেমন তার কৌতুকপ্রদ বোধ হয়, তেমনি তার নিরহংকার সহজ হৃষ্টতা এবং ছোট বড় নির্বিশেষে সকলের সঙ্গে সমান ব্যবহার তার প্রতিও আকর্ষণ কেড়ে নিয়েছিল। সে হেসে বলল, যেতে পারি, কিন্তু আজকের দিনে গরম গরম মুড়ি চাল ভাজা খাওয়ানো চাই। বিনয়বাবু মুখখানা নিরাশ করে বললেন, এত বড় আশ্বাস কি আমি আপনাকে দিতে পারবো? আর দিলেও যদি কথা না রাখতে পারি? সংসারের এই বিভাগটি আমার এলাকায় নয়। একটু হেসে বললেন, আর বাকি সব বিভাগই যেন আমার এলাকায়। তা যাক, সুহাসকে জিজ্ঞাসা করে দেখি। শেষে রোখের মাথায় কথা দিয়ে ফেলে অপদস্থ হব। সুহাসিনী বোধ হয় ঘরের মধ্যেই ছিল। তার কণ্ঠস্বর শোনা গেল, উনি আসুন তো, তারপর দেখা যাবে। বিনয়বাবু বললেন, শুনতে পেলেন তো, এরকম ভাষা ভাষা অনিশ্চয়তার ওপর নির্ভর করে যদি আসতে রাজি থাকেন তো বলুন। আচ্ছা, হতেই হবে বলে কিশোর নেমে গেল। কিশোরের জুতোর শব্দ শুনে বিমলা রান্নাঘর থেকে ডেকে বলল, ঠাকুরপো, খাবার খেয়ে বেরো। বিনয়বাবুর কাছ থেকে একমাত্র নিমন্ত্রণ পেলাম, এখন আর কিছু খাবো না বৌদি, বলে কিশোর বেরিয়ে গেল। বিনয়বাবুর ড্রয়িং রুমে বসে তার সঙ্গে এ কথা সে কথা আলাপ করতে করতে মিনিট 15 কাটার পর থালার ওপর একরাশ চিড়ে ভাজা, মারোয়ারির দোকানের ডালমুট ও পাঁপড় ভাজা নিয়ে সুহাসিনী প্রবেশ করল। টেবিলের ওপর রেখে বলল, আপনার ফরমাস মতো হলো না, কিন্তু ঘরে আর কিছু ছিল না। কিশোর খাদ্যদ্রব্যগুলির ওপর দৃষ্টি নিক্ষেপ করে বলল, একেই বলে পিপাসিত হয়ে চাহিলাম বাড়ি, এনে দিল মকরন্দ। কোথায় চেয়েছিলাম মুড়ি চাল ভাজা, এলো কিনা পাঁপড় ভাজা ডালমোট, কিন্তু একটা পাত্রেই কি সকলে চলবে? সুহাসিনী বলল, বাবা তো খাবেন না, ওর সহ্য হয় না। কিশোর চক্ষু বিস্ফারিত করে বলল, তবে কি আমি একা এতগুলো খাবো? আমার শরীরের আয়তন একটু বড় বলে আপনি কি আমাকে রাক্ষস মনে করেন? না না, আপনি আরম্ভ করুন না, খেতে না পারেন পড়ে থাকবে। বেশ, কিন্তু নষ্ট হলে দোষ দেবেন না। আপনি বোধহয় চা খান, কিন্তু ওই জিনিসটা দিতে পারলাম না, আমরা কেউ চা খাই না। মাথা নাড়িয়ে কিশোর বলল, আমিও না, ওটা কোনো কালেই বরদাস্ত হয় না। খাওয়া এবং গল্প চলতে লাগলো। বিনয়বাবু বাইরের দিকে দৃষ্টিপাত করে বললেন, জল থেমেছে দেখছি, পুরো 4 ঘন্টা একদমই বৃষ্টি হলো। কিশোর একবার সুহাসিনীর দিকে চোখ তুলে আবার চিড়ে ভাজায় দৃষ্টি নিবদ্ধ করে বলল, হ্যাঁ, বৃষ্টিটা দরকার হয়ে পড়েছিল, গরম যেন আর সহ্য হচ্ছিল না। দেখো, আমাদের দেশে এই বর্ষার আগমন একটা অদ্ভুত জিনিস, অন্য কোথাও এমনটি পাবে না। সেই প্রাচীনকাল থেকে কত কবিই না এর কথা লিখে গেছেন, কিন্তু আজও তার শেষ হয়নি। অসহ্য গরমে মানুষ পুড়ে যাচ্ছিল, গাছপালা শুকিয়ে উঠেছিল, নদী কেবল বালুসার হয়ে পড়েছিল। এমন সময় কোথা থেকে মেঘ এসে আকাশ অন্ধকার করে দিল। প্রবল জলধারায় পৃথিবী ঠান্ডা হয়ে গেল। এই দ্রুতপট পরিবর্তনে মানুষের মনে এমন একটি খুশির ভাব জেগে ওঠে যে তার আত্মার উল্লাস শত শত কাব্যে গানে প্রকাশ হয়ে পড়ে। আরও কত বিচিত্রভাবে যে এই সহসা মুক্ত মানব মন আত্মপ্রকাশ করে তার ইয়ত্তা নেই। ঠিক কথা বলে কিশোর এবার
সুহাসিনীর দিকে তাকালেন না। তার নিজের সহসা মুক্ত মানব মন সম্প্রতি যে কীভাবে আত্মপ্রকাশ করেছিল তা যদি সুহাসিনী ছাদের ওপর দেখে ফেলে থাকে, তবে আপাতত তার সঙ্গে চোখাচোখি হওয়া বাঞ্ছনীয় নয়। বিনয়বাবু বলতে লাগলেন, সংস্কৃত সাহিত্যের সঙ্গে আমার ভালো পরিচয় নেই, কিন্তু যেটুকু আছে তা থেকে বুঝতে পারি যে তার ঋতু বর্ণনার মধ্যে বর্ষা ঋতুই 14 আনা স্থান জুড়ে আছে। সেকালের কবিরা যেন সব ঋতুকে ছেড়ে বর্ষাকে বেশি করে বুকে টেনে নিয়েছেন। আর শুধু সেকালের কবি বা বলি কেন, একালের রবীন্দ্রনাথের কথাই ধরো, তার গানে কি বর্ষা সুর বেশি করে বাজেনি? কিশোর বলল, রবীন্দ্রনাথকে একালের কবি বলবেন না? আমাদের দেশের তরুণরা তাহলে ভয়ঙ্কর চটে যাবে। বিস্ময় হয়ে বিনয়বাবু বললেন, চটে যাবেন কেন? ওর মধ্যে কেন নেই? চটে যাওয়াই তো তাদের স্বভাব। বিনয়বাবু বুঝতে পারলেন না। তখন কিশোর তরুণদের মনোভাব তাকে ব্যাখ্যা করে বুঝিয়ে বলল। বৃদ্ধের মনে সত্যকার কাব্যরস বোধ ছিল। তিনি ব্যথিত হয়ে বলতে লাগলেন, না, ও হতেই পারে না কিশোরবাবু। আমাদের দেশের ন্যূনত সত্যিকার রবীন্দ্রনাথের কাব্য উপভোগ করতে পারে না, এ কথা আমি ভাবতেই পারি না। রবীন্দ্রনাথ আর বঙ্কিমবাবুকে বাদ দিলে আমাদের ভাষায় কি থাকে বলুন দেখি? কিছু না বলে কিশোর সহজ সম্মুখস্থ থালার দিকে দৃষ্টিপাত করে বলল, কিন্তু এদিকেও তো কিছু নাই দেখছি, এ কীরকম হলো? সত্যি কি সব খেয়ে ফেললাম নাকি? মৃদু হেসে সুহাসিনী বলল, হ্যাঁ, অন্যমনস্ক হয়ে খেয়ে ফেলেছেন। কিশোর দুঃখিতভাবে মাথা নাড়িয়ে বলল, ভেবেছিলাম কম খেয়ে আপনাদের কাছে প্রশংসা অর্জন করব, কিন্তু আমার ভাগ্যই খারাপ। নিজের প্রকৃত স্বরূপ আমি চেপে রাখতে পারিনি, অসাবধানে প্রকাশ হয়ে পড়ে। চাকর এসে শূন্য থালা গ্লাস নিয়ে চলে যাওয়ার পর কিশোর রুমালে মুখ হাত মুছতে মুছতে বলল, এবার তাহলে মধুরণের সমাপয়েত করুন, একটা গান হোক। সেদিন অর্ধপথে আপনার গানে বাধা দিয়ে অবধি মনের গ্লানি কিছুতেই মুছে ফেলতে পারছি না। সুহাসিনী বলল, তাই গান শুনে বুঝি পাপের প্রায়শ্চিত্ত করতে চান? কিশোর উত্তর করল, এমনও তো হতে পারে গঙ্গা স্নান করে পাপ ধুয়ে ফেলতে চাই। বিনয়বাবু বললেন, বেশ তো, বেশ তো, একটা গান গাও সুহাস। সুহাস অর্গানের কাছে গিয়ে বসল। কিছুক্ষণ লঘু স্পর্শে পর্দাগুলির ওপর আঙুল চালাতে চালাতে হঠাৎ পূর্ণ কণ্ঠে গেয়ে উঠল, আমার নিশীথ রাতের বদল হাওয়া এসো হে গোপনে। কিশোরের মন আজ আগের থেকেই নানা কারণে ছায়া নিবিড় ও রসঘন হয়েছিল। সুহাসিনীর কণ্ঠস্বর তার মধ্যে যেন তড়িৎ বিকাশের মতো চমকে চমকে উঠতে লাগল। সে মুখ নিচু করে একাগ্র তন্ময় হয়ে শুনতে লাগল। গান থামলে একটা নিঃশ্বাস ফেলে কিশোর যেন কোন স্বপ্নলোক থেকে ফিরে আসলো। তন্দ্রাবিষ্ট কণ্ঠে বলল, কি সুন্দর আপনার গলা, আমি ডুবে গিয়েছিলাম। এ মামুলি চাটুবাক্য নয়, মুগ্ধ হৃদয়ের শতোৎসারিত স্তুতি। তা বুঝতে পেরে সুহাসিনীর মুখখানা রাঙা হয়ে উঠল। কোনো মতে লজ্জা দমন করে সে বলল, এবার আপনি একটা গান করুন। চমক ভেঙে কিশোর বলল, আমি গান করব? আমি তো গান গাইতে জানি না। গাম্ভীর্যের সঙ্গে সুহাসিনী বলল, জানেন বই কি, তখন যে ছাদের উপর গাইছিলেন। এবার কিশোরের লাল হবার পালা। সে কার্য সে ভালো করেই করল। কর্ণমূল পর্যন্ত রক্তবর্ণ হয়ে কোনো রকমে বলল, ও আপনি শুনেছেন বুঝি? তা সে তো গান নয়, কি মনে হলো তাই একটা কবিতা আওড়াচ্ছিলাম। আজ হঠাৎ বৃষ্টি হয়ে আপনিও তো ছাদে দাঁড়িয়ে ভিজছিলেন, বাদলার ছোঁয়াচ তো আপনারও। তাকে এই বিপন্ন অবস্থা থেকে মুক্তি দেওয়ার জন্যই যেন এই সময় সাহেব বেশি অনুপম চন্দ্র ঘরে প্রবেশ করল। ওয়াটারপ্রুফ ও টুপি বাইরে খুলে ঘরে ঢুকতেই সম্মুখে কিশোরকে দেখে অনুপমের মুখখানা অন্ধকার হয়ে গিয়েছিল। বিনয়বাবুর পাশে গিয়ে বসল। চেষ্টা করে মুখে একটা শুষ্ক হাসি এনে বলল, একটা কাজে এদিকে এসেছিলাম, তাই ভাবলাম দেখা করে যাই। সেই প্রথম দিনের সাক্ষাতের পর ইতিমধ্যে এই বাড়িতে কিশোরের সঙ্গে অনুপমের আরও 2-3 বার দেখা হয়েছে। কিশোর যে চোর ডাকাত নয়, সত্যি সত্যি একজন ভদ্রলোক, এই নিঃসংশয় প্রতিপন্ন হবার পর অনুপমকে অনেক হাসি তামাশা ও বিদ্রূপ গঞ্জনা সহ্য করতে হয়েছিল।
সর্বাপেক্ষা বেশি খোঁচা দিয়েছিল সুহাসিনী। তার ভ্রু দেখিয়ে মানুষ চিনবার ক্ষমতার সম্বন্ধে চোখা চোখা দু চারটে কথা বলে তার সর্বাঙ্গে জ্বালা ধরিয়ে দিয়েছিল। এই কারণে কিশোরের ওপর অনুপম প্রসন্ন ছিল না। গুন্ডার পরিবর্তে কলেজে প্রফেসর বনে গিয়ে কিশোর যে তাকে সুহাসিনী ও তার পিতার কাছে অত্যন্ত খেলো করে দিয়েছে, এ আক্রোশ সে কিছুতেই ভুলতে পারছিল না। সর্বোপরি আরও একটা কারণ হয়েছিল যাতে কিশোরের বিরুদ্ধে তার মন একেবারে বিষাক্ত হয়ে উঠেছিল।